আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল সিস্টেমের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে বাইনারি গুণ পর্যন্ত পড়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা বাইনারি ভাগ থেকে শুরু করব। বাইনারি ভাগ আসলে জিনিসটা কি, সাধারণ ভাগের মতোই। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, 11011110, এই সংখ্যাটাকে 110 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগের নিয়ম হচ্ছে, আমরা তো একবার নিয়ে ফেলবো। এই 110 কে একবার গুণ করলে এই 110টা এখানে বসে যায়। তো বসে যাওয়ার পর ভাগের নিয়ম কি, তারপর বিয়োগ করতে হয়। বিয়োগ করলে এখানে কিছু থাকে না, উপরে 110 সাথে নিচে 110 মিলে গেছে। তারপর নিয়ম হচ্ছে এক বিট করে নামে, এক বিট করে নামলে এখানে শুধু ওয়ানটা নামবে। এখন ওয়ান কিন্তু 110 থেকে ছোট, তাহলে এটা হবে না। যখন এরকম কোনো সমস্যা হয়, যদি কোনো সংখ্যা যে এটা দ্বারা ভাগ করতে সেটা থেকে ছোট হয়, তখন আমরা কি করব, ভাগফলে একটা শূন্য বসাবো, একটা জিরো বসাই, আরো একটা পরের পরের বিটটা নিচে নামাবো, তখন পরের ওয়ানটা নামে, তাহলে শুধু ওয়ান ওয়ান। এখন ওয়ান ওয়ান মানে হচ্ছে টু, টু কিন্তু 110 থেকে ছোট, তাহলে আবার আমরা শূন্য বসাবো ভাগফলে। শূন্য বসালে আরো একটি ওয়ান বসে, মানে পরের বিটটি বসে নিচে, তাহলে 111। এই সংখ্যাটা 110 থেকে বড়, মানে 111 হচ্ছে 7 ডেসিমেল সংখ্যায়। তাহলে আমরা এটা নিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা আবার এক দিয়ে গুণ করি, একের সাথে 110 গুণ করলে 110টা বসে, তারপর আবার বিয়োগ করব, 1 থেকে 0 গেলে 1, আর বাকিগুলো 0। তারপর থাকে 1, এই 1টা পরের এক বিট, আবার এক বিট নামবে। এখন আবার 11, এই 11টা 110 থেকে ছোট, তাহলে আমরা একটা শূন্য বসাবো ভাগফলে। শূন্য বসাই, পরের সংখ্যাটা মানে পরের বিটটা নামাবো, তাহলে 110। এখন 1 এর সাথে 1 দিয়ে গুণ করলে ভাগফলে 110 বসে, তাহলে ভাগ শেষ শূন্য। এভাবে আমরা ভাগফল বের করে থাকি বাইনারি ভাগে। পরেরটাও এমন, আপনারা যদি খেয়াল করেন এভাবে ঘটবে। এই 110 এই সংখ্যাটাকে আবার ভাগ করতেছি, তাহলে এভাবে বসে, পরে এক বিট করে বসতেছে, কিন্তু এক বিট করে বসলে এটার থেকে ছোট হয়, এই জন্য এখানে ভাগফলে জিরো বসাতে হচ্ছে। এভাবে জিরো দুইবার বসাইছে, 110 হয়েছে। ভাগফল জিরো থেকে জিরো গেলে 1, এখানে একটা সংখ্যা আছে এটা নামছে, তো 10 এখানে ভাগশেষ অবশিষ্ট 10 রয়ে গেছে, এখানে দেখাইছে। আমরা যখন সব সংখ্যা নিয়ে কাজ করে ফেলেছি, তখন ভাগশেষ 10 রয়ে গেছে, এটা এখানে বলছে। তাহলে ভাগফল হচ্ছে 1001, আর ভাগশেষ হচ্ছে 10। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু দেখবেন, নিজে হিসাব করে একটু দেখবেন, প্রিন্টিং মিস্টেক আছে এখানে। এরপরে আমরা পরের টপিকে আসি। 8421, অ্যাক্সেস 3, গ্রে কোড, বিসিডি কোড, হ্যামিং কোড, ইউনিকোড, আস্কি কোড ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসি 8421 কোড। আমি ফার্স্ট ক্লাস আপনাদেরকে বাইনারি সংখ্যা মনে রাখার জন্য, মানে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা মনে রাখার জন্য একটা শর্টকাট বলছিলাম, সেটা হচ্ছে 8421 বিষয়টা। এটা একটা বিসিডি কোড বলা যায় আসলে, মানে 0 হতে 9 এই 10টি সংখ্যা নির্দিষ্ট করার জন্য 4টি বাইনারি অঙ্ক দরকার। 4টি বিট দ্বারা 16টি ভিন্ন অবস্থান নির্দিষ্ট করা যায়, কিন্তু 16টি অবস্থার মধ্যে মাত্র 10টি ব্যবহার করা হয় বলে 0 হতে 9 কে নির্দিষ্ট করার জন্য কয়েক প্রকার কোড সম্ভব। কয়েক প্রকার কোড সম্ভবের মধ্যে 4 বিটের সমন্বয়ে অনেক রকমের স্থানিক মান কোড সম্ভব, 4টি বিটের সমন্বয়ে অনেক রকমের বিসিডি সম্ভব। নিম্নে কয়েক প্রকার বিসিডি, মানে আমরা বেশিরভাগ 8421 নিয়ে কাজ করে থাকি। আরো কয়েকটি বিসিডি কোড আছে, যেমন 5421, তারপর বিসিডি 2421, তারপর 7421, 642-3। এখানে দেখা যাচ্ছে উপরের সারণীতে দেখা যায় অনেক সময় বিটের অবস্থানের জন্য ঋণাত্মক মানও ব্যবহার করা হয়। -3 হচ্ছে এটার উদাহরণ। তারপর বিসিডি কোড নিয়ে অঙ্ক আছে, পর দেখবো। আগে এক এক কোডের অর্থগুলো জেনে নিই। অ্যাক্সেস 3 কোড মানে কি? অ্যাক্সেস 3 কোড বলতে বোঝায় যে কোনো ডেসিমেল সংখ্যার প্রতিটি ডিজিটের সাথে অতিরিক্ত 3 যোগ করে তার সমতুল্য 4 ডিজিটের বাইনারিতে রূপান্তর করতে হবে। এখানে দুইটি ধাপ আছে, খেয়াল রাখবেন।
প্রথম ধাপ হচ্ছে এর প্রত্যেকটি অঙ্কের সাথে আলাদাভাবে 3 যোগ করতে হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যোগ করার পর প্রতিটি ডেসিমেল সংখ্যাকে 4 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এখানে যদি একটা এক্সাম্পল দেখি তাহলে কি হয়, 580, এটা আমি 580 কি সংখ্যা, এটা ডেসিমেল সংখ্যা। কেমনে বলছি, এখানে বেস 10 লিখছে, 10 মানে হচ্ছে এটার ডেসিমেল সংখ্যা, বেস যদি 2 লিখতো তাহলে এটা বাইনারি সংখ্যা বোঝাতো। অক্টালের বেস হচ্ছে 8 আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এখন এটাকে অ্যাক্সেস 3 করতে বলছে। অ্যাক্সেস 3 করতে প্রথম ধাপ কি বলছে, প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে ধরে 3 যোগ করতে হবে। 5-এর সাথে 3 যোগ করতে হবে, 8-এর সাথে 3, 0-এর সাথে 3। তাহলে আমরা কি পাই, 8, 11, 3। তাই এখন এই প্রত্যেকটা আলাদা সংখ্যাকে আবার আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব 4 বিট করে। তাহলে 8-এর বাইনারি হচ্ছে 1000, 11-এর বাইনারি হচ্ছে 1011, 3-এর বাইনারি হচ্ছে 0011। এখন এগুলো করার পর শেষে আমরা এই সবগুলো একসাথে লিখে ফেলবো। একসাথে লিখে ফেললে সেটাই হচ্ছে অ্যাক্সেস 3 কোড, মানে 580-র অ্যাক্সেস 3 কোড হচ্ছে এই সংখ্যাটা। তারপর আসি গ্রে কোড। এটি এমন এক ধরনের কোড যাতে একটি সংখ্যা হতে পরবর্তী সংখ্যায় যেতে মাত্র একটি বিটের পরিবর্তন ঘটে। এটি কম্পিউটারে ইনপুট ও আউটপুট ডিভাইস ও অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে ব্যবহৃত হয়। বাইনারি হতে গ্রে কোডে রূপান্তর পদ্ধতি, এখানে এটা পদ্ধতি বলছে, আমি সহজ ভাষায় বলি। বাইনারি সংখ্যার সর্বমোটের বামের বিট হয় গ্রে কোডের সর্ববামের বিট হয়, মানে বাইনারি সংখ্যাটা যে বাইনারি সংখ্যাটা দিবে সেটার সর্ববামের বিটটাই গ্রে কোডের সর্ববামের বিট হিসেবে বসে যাবে। মানে এখানে যদি 1101 এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি, 1101 এটা হচ্ছে একটি বাইনারি কোড, এটাকে গ্রে কোডে রূপান্তর করতে বলছে। তাহলে এই 1101 এর সর্ববামের কোড হচ্ছে 1, সর্ববামের বিট হচ্ছে 1, তাহলে এটা বসে যাবে গ্রে কোড হিসেবে 1। তারপর বাইনারি সংখ্যা বাম দিক হতে দ্বিতীয় বিটের সাথে প্রথম বিট যোগ করে যোগফল গ্রে কোডের দ্বিতীয় বিটে বসাতে হবে। তবে যোগফলের হাতের অঙ্ক বাদ দিতে হবে, মানে হাতে যদি অঙ্ক থাকে সেটা বাদ দিতে হবে। তাহলে তারপর বাইনারি সংখ্যা বাম দিক হতে তৃতীয় বিটের সাথে দ্বিতীয় বিটটি যোগ করে যোগফল বাম দিক হতে তৃতীয় বিট হিসেবে বসাতে হবে। এভাবে বাইনারি সংখ্যার সর্বশেষ বিট পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, আমি যদি এক্সাম্পলে দেখি, এখানে একটা বাইনারি কোড দিছে, এটাকে আমি গ্রে কোডে রূপান্তর করব। কেমনে, প্রথম সর্ববামের বিটটা তো বসে যাবে 1, তারপর দ্বিতীয় বিট থেকে প্রথম বিটটা বিয়োগ করব, তাহলে 1 থেকে 1 গেলে 0, তারপর 1 থেকে 1 গেলে, আচ্ছা না এখানে যোগ করতে বলছে না, হ্যাঁ সরি, 1 এর সাথে 1 যোগ করলে 0, একটা হাতে 1 থাকে দেয়, ওই একটা বাদ দিব আমরা হাতে 1 থাকলে। তারপর 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। এভাবে আমরা প্রত্যেকটি পরের বিটের সাথে এরকম যোগ করে গ্রে কোডে রূপান্তর করব। তাহলে আমাদের গ্রে কোডটা হচ্ছে 1011। এখানে আরেকটা জিনিস হচ্ছে গ্রে কোড থেকে বাইনারিতে রূপান্তর, এর উল্টাটা দিছে এখানে। তাহলে এখানে কি হবে, আগের মতোই সর্ববামের বিটটা বসে যাবে, 1টা বসে গেছে। এখন কি হবে, এখানে আমরা যোগ করে দেখছি, মানে বাইনারি হতে গ্রে কোডে যোগ করে দিচ্ছি, এখানে আমরা কি করবো, বিয়োগ করে দেখবো। 1 থেকে 0 বিয়োগ করলে 1, তারপর A1 থেকে 0 বিয়োগ করলে 1, তারপর A1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে আমরা এইটা হচ্ছে গ্রে কোড, গ্রে কোড থেকে বাইনারি কোডে রূপান্তর করছি। তারপর এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এই বাইনারি কোডটাকে গ্রে কোডে রূপান্তর, 1 এর সাথে 1 যোগ করলে 0, তারপর 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0। তারপর আসি বিসিডি কোড। প্রথমে যে নাম্বারিং সিস্টেমে দেওয়া থাকবে সেটা থেকে ডেসিমেলে রূপান্তর করতে হবে এবং ডেসিমেলের প্রতিটি ডিজিটকে 4 বিট বাইনারিতে রূপান্তর করে পাশাপাশি বসাতে হবে। খেয়াল রাখতে হবে 4 বিট বাইনারিতে ধরতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ কি, 5D.6, এটা একটা হেক্সাডেসিমেল কোড, কারণ এখানে ডি আছে, তারপর বেস হচ্ছে 16, এটাকে বিসিডি কোডে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ধরবো, আলাদা আলাদাভাবে ধরে এটাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করতে হবে। ডেসিমেল রূপান্তরের নিয়ম আমরা জানি, সবগুলোর সাথে 16 গুণ করবো, কারণ এটা হেক্সাডেসিমেল কোড। তারপর এর পাওয়ার চেঞ্জ কেমন হবে, দশমিকের পরে -1, -2 এরকম চলতে থাকবে, আর দশমিকের আগে এগুলা 0, 1 এভাবে চলতে থাকবে, পাওয়ার 16 এর পাওয়ার। এবার আমরা যখন হিসাব করব দেখব এর ডেসিমেল সংখ্যা হচ্ছে 93.375। এটা পাওয়ার পর আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা সংখ্যা হিসেবে ধরে 4 বিট বাইনারিতে রূপান্তর করব। 9 4 বিট বাইনারি হচ্ছে 1011,
1001, তারপর 3 এর বাইনারি হচ্ছে 0011। যেহেতু 4 বিট ধরতে হবে এই জন্য আমাদের আগে 2টা শূন্য বসাতে হবে, তারপর আবার সেম 0011। এভাবে আমরা সবগুলো 4 বিট ধরার পর সবগুলো কি বলছে একসাথে বসাতে বলছে, এইভাবে সবগুলো আমরা একসাথে বসে ফেলবো। খেয়াল রাখতে হবে দশমিকটা কোথায় আছে। দশমিকটা আছে 93.375, মানে 375 এর আগে। তাহলে 375 এর আগে এই দশমিকটা বসাতে হবে, তারপর বাইগুলো বসে ফেলবেন। এইভাবে বিসিডি কোডে রূপান্তর করবো আমরা। আরো একটা দিচ্ছে এইভাবে, এটা তো একদম ইজি। এটা তো অলরেডি ডেসিমেল রূপান্তর করা আছে। যদি অন্য নাম্বারিং সিস্টেমে থাকে বাইনারি ধরেন বা বাইনারিতে থাকলেও ইজি, 4 বিট ধরে করতে হবে তখন। আর অক্টালে বা হেক্সাডেসিমেলে করলে প্রথমে ডেসিমেলে আনতে হবে, তার ডেসিমেল থেকে বাইনারি 4 বিট করে করতে হবে বিসিডি। এখানে হেক্সাডেসিমেল করা আছে এই জন্য বাইনারি 4 বিট ধরে করে ফেলছে। তারপর আসি হ্যামিং কোড। হ্যামিং কোড এর কাজ হচ্ছে এর সংশোধনের জন্য ব্যবহৃত কোডের মধ্যে বহুল ব্যবহৃত কোড হলো হ্যামিং কোড। এতে n সংখ্যক ডাটার মধ্যে k সংখ্যক প্যারিটি বিট যুক্ত করে n প্লাস k সংখ্যক বিটের ডাটা তৈরি করা হয়। এই বিটের পজিশন অবস্থানগুলো 1 থেকে n প্লাস k এর মধ্যে হয়ে থাকে। এর মধ্যে 2 এর ঘাত আকারে যে মান পাওয়া যায় তা দ্বারা প্যারিটি বিটের পজিশন নির্ধারণ করা হয়, অর্থাৎ 1 2 4 8 ইত্যাদি। আর বাকি পজিশন ডাটা বিটগুলো থাকে যে কোনো মানের লেন্থের ডাটাতে এই কোড ব্যবহৃত হয়। 1 2 4 8 বিষয়টা খেয়াল রাখবেন। তো উদাহরণ হিসেবে দেখি, ধরি 7 বিটে একটি ডাটা আছে, এটা হচ্ছে 7 বিটে একটি ডাটা। এতে প্যারিটি বিট যুক্ত করা হয়েছে যার পজিশন যতক্ষণ, যেহেতু 1 2 4 8 আছে তাহলে 1 2 4 8 আমরা প্যারিটি বিট যুক্ত করব। কিভাবে করব? আমরা লিখে রাখবো এরকম, প্রথমে 1 2 4 8 এর আগে এখানে একটা P1 হচ্ছে প্রথম প্যারিটি, তারপর P2 হচ্ছে দ্বিতীয়, তারপর 4 এর ক্ষেত্রে তাহলে তৃতীয়, আর 8 এর ক্ষেত্রে P4। এগুলো হচ্ছে বিট পজিশন। আমরা নিচে গণবো 1 থেকে 11 কেমনে হয়েছে, উপরের সংখ্যাটা হিসাব করব 1 0 1, তা 1 0 0 1, তা 1। এভাবে বসানোর সময় দেখবো যে 1 2 4 8 এই পজিশন গুলাতে যেন P1 P2 P3 P4 বসে। বা এগুলো আপনারা ইজিলি বসে ফেলতে পারবেন 1 0 1, তা 1 0 0 1, এটার সাথে মিলে গেছে না? এখন প্যারিটি বিট গুলা বসানোর সময় খেয়াল রাখবেন 1 2 4 8 পজিশনে প্যারিটি বিট গুলা বসবে। এই জন্য ওখানে আমি তো জানি না প্যারিটি বিট গুলো কত, এই জন্য P1 P2 P3 P4 এভাবে বসাই দিছি। এরপরের কাজ কি? এরপর কাজ হচ্ছে 3 7 9 এবং 11 নং স্থানে 1 রয়েছে, মানে এখন আমরা দেখব 1 কোথায় কোথায় রয়েছে। 1 রয়েছে 3 7 9 এবং 11 নম্বর পজিশনে। এই বিটের এই ডাটার মধ্যে 1 কত কত পজিশন রয়েছে, 3 7 9 11 নং স্থানে। তো এখন সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করলে নির্ণয়ে হ্যামিং কোড গুলো পাওয়া যাবে। তার মানে পজিশন গুলো আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। 3 এর বাইনারি, 7 এর বাইনারি, 9 এর বাইনারি এবং 11 এর বাইনারি, এগুলো রূপান্তর করে আমরা যোগ করব। যোগ করে দেখব এখন 1 হাতের অঙ্কগুলো কিন্তু বাদ দিতে হবে, এটা বলে দিছে। তাহলে এখানে 1 + 1 + 1 চারটা 1, তাহলে 4 হয়। তো 4 হলে 0, হাতে 1 আছে কিন্তু হাতে 1 এটা বাদ দিব। 3 হইলে এখানে 1 হয় কিন্তু হাতে 1 আছে, এটা বাদ দিব। তারপর 1 বসে যাবে, তারপর 1 1 + 1 = 0, হাতে 1 আছে, এটা বাদ দিব। তো এইভাবে আমরা কি পেয়ে গেছি, এই প্রথম সংখ্যাটা হবে P1, দ্বিতীয় সংখ্যাটা হবে P2, তৃতীয় সংখ্যাটা হবে P3, চতুর্থ সংখ্যাটা হবে P4। এখন আমরা প্যারিটি বিট গুলা পেয়ে গেছি। তো এগুলো আমরা এখানে বসায় ফেলবো, যেখানে আমরা P1 P2 P3 P4 লিখছি এখানে আমরা এগুলো বসাই দেবো, 0 1 1 0 এগুলো বসাই দেবো। তাহলে আমরা হ্যামিং কোডটা পেয়ে গেছি, যে ডাটাটা দিছে সেটা হ্যামিং কোড আমরা পেয়ে গেছি। এভাবে আমরা হ্যামিং কোড বের করে থাকি। ইউনিকোডকে সার্বজনীন কোডও বলা হয়। এটি 16 বিট কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এর মাধ্যমে 2^16 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এগুলো ইতিহাস বলছে কিভাবে আসছে। আমরা এবং
ই কে ইউনিকোডে ইউ প্লাস এত এবং দ্বারা বোঝানো হয়। এগুলো হচ্ছে কিভাবে আসছে, এগুলো কিভাবে কাজ করে এগুলো বলছে। আচ্ছা, এরপর আসি আমরা আস্কি কোড। আস্কি কোড হচ্ছে কম্পিউটারের সংখ্যা, অক্ষর এবং অন্যান্য সংকেত ব্যবহার করার জন্য আস্কি কোড ব্যবহার করা হয়। আস্কির পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর সংক্ষিপ্ত নাম। আস্কি কোডে 7টি বিট ব্যবহার করা হয়। এর ফরম্যাট হলো x0 থেকে x6 পর্যন্ত। x এর মান 1 অথবা 0 হতে পারে। যেমন এর আস্কি কোড হলো কত? 1, তারপর 6টা 0, তাও লাস্টে আবার 1। এখানে 6টা 0 না, সরি 5টা 0, তারপর আবার লাস্টে 1। 7টি বিট দিয়ে সমোট 128টি কোড তৈরি করা সম্ভব। এটি 1965 সালে উদ্ভাবন করা হয় আস্কি কোডটা। 7টি বিট দ্বারা 128টি ক্যারেক্টার প্রকাশ করা যায় আস্কি কোডের মাধ্যমে। আস্কি কোড আবার দুই প্রকার, আস্কি 7 এবং আস্কি 8। আস্কি 7 এ প্রথম 3টি বিট হচ্ছে জোন বিট, আর পরের 4টি বিট হচ্ছে সংখ্যাসূচক বিট। আস্কি 8 এটি 8 বিটের কোড। বাম দিকের বিটকে প্যারিটি বিট এবং সর্ব ডান দিকের 4টি বিটকে নিউমেরিক বিট বলা হয়। মানে সর্ববামের যে একটি বিট সেটা হচ্ছে প্যারিটি বিট, আর সর্ব ডান দিকে যে 4টি ওগুলো হচ্ছে সংখ্যাসূচক বিট, আর বাকি বিটগুলো হচ্ছে জোন বিট। এখানে যেহেতু 8টি বিটের কোড, 2^8 = 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তারপর এখানে একটা বিষয় আছে, এক কোড হতে অন্য কোড রূপান্তর। এটা হচ্ছে কনভার্সন অফ কোড। এটা হচ্ছে একটি বাইনারি কোড, এই বাইনারি কোডকে বিসিডি কোডে রূপান্তর। এখানে একটু দেখবেন প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 100 তারপর 100 দিছে। তা আমরা জানি বাইনারি কোডকে বিসিডি কোডে রূপান্তর করতে হয়, তার আগে এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো ডেসিমেলে রূপান্তর করার জন্য এখানে -2 বলছে, আসলে হবে না। এখানে হবে 2^0, তারপর 2^1, তারপর 2^2, বা এগুলো ঠিক আছে। এই দুইটা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে -2 -1 হবে না, 0 1 হবে। তাহলে আমরা কি পাই? 36 পাই। 36কে এখন আমরা বিসিডি রূপান্তর করার জন্য 3কে আলাদাভাবে ধরবো, 6কে আলাদা ধরবো। 3-এর বাইনারি 4 বিট বাইনারি হচ্ছে 0 0 1 1, আর 6-এর বাইনারি 4 বিট বাইনারি হচ্ছে 0 1 1 0। এবার আমরা একসাথে বসে ফেলবো, এটা হচ্ছে বিসিডি কোড। অক্টাল সেম, প্রথমে ডেসিমেলে রূপান্তর করব, তারপর বিসিডি তে রূপান্তর করব, হেক্সাডেসিমেল। বাইনারি হতে গ্রে কোড একটু আগে দেখাইছি। গ্রে কোড হতে বাইনারিতে রূপান্তর। এটাও বলছিলাম আমি, কিভাবে করছে এটা দেখাইছে। তারপর আসি এখন বিসিডি করে যোগ ও বিয়োগ। বিসিডি এটাও সেম, বিসিডি করে যোগ ও বিয়োগ মতো বাইনারি সিস্টেমের মতো। আমরা বাইনারিতে যেভাবে যোগ বিয়োগ করছি, বিসিডি কোডেও যোগ বিয়োগ একই বিষয়। শর্ত যে যদি বাইনারি যোগফল 9 এর বেশি হয় তবে 60110 যোগ করতে হবে। মানে এখানে শুধু একটাই শর্ত, বাইনারি যোগফল যদি 9 এর বেশি হয় তাহলে আমাদেরকে 6 এর বাইনারি যোগ করতে হবে। তাহলে এখন দেখি 11 12 এর বিসিডি যোগ সম্পন্ন করো। 11 12 বিসিডি যোগ হচ্ছে 11 বাইনারি হচ্ছে কিভাবে করব? এগুলোকে আলাদা আলাদা ভাবে ধরতে হবে সংখ্যা। তাহলে 1 এর বাইনারি এবং 1 এর বাইনারি আলাদা করছি, এখানে 12 1 এর বাইনারি এবং 2 এর বাইনারি আলাদা করছি। এবার যোগ করব, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1 0, তা 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, ওই একটা এখানের সাথে যোগ হবে, 1 এর সাথে 0 যোগ করলে 1, তা আবার বাইগুলো 0। তাই আমরা এটাই পেয়েছি। তাহলে বিসির যোগফল কত? 0010 এবং 0011। এভাবে আলাদা করে দেখাইতে হবে আমাদেরকে। তারপর 12 এবং 9 কে বিসিডি করে মাধ্যমে যোগ করো। প্রথমে 12 এবং 9 কে বাইনারিতে রূপান্তর করছে, মানে 1 এর বাইনারি 2 এর বাইনারি আর দেখায় না এটা।
তো রূপান্তর করে যোগ করছে। যোগ করার পর এখন দেখতেছে এটা যোগফল 9 এর বেশি হয়ে যাচ্ছে। 9 বেশি হয়ে যাইলে কি বলছে সত্য, 6 বা 0110 যোগ করতে হবে। তো এই সংখ্যার সাথে 01, এই সংখ্যাটা 1011টা কিন্তু 9 এর চেয়ে বড়। খেয়াল করে দেখবেন 8421 যদি হিসাব করেন 8 তারপর 21 মানে 8 এর সাথে 2 যোগ করলে 10 11। এখানে এই সংখ্যাটা 11 ডেসিমেলের ক্ষেত্রে, কিন্তু 11 তো 9 থেকে বড়। তাহলে এখানে এর সাথে আমরা 6 যোগ করব। 6 যোগ করলে কত হয়, 000001। এখানে বলে দিচ্ছি এই ডিজিট 9 এর বড়, তাই এত যোগ করতে হয়েছে। তা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সংখ্যাটা 9 থেকে বড় হচ্ছে কিনা এটা দেখতে। যদি বড় হয় সেই সংখ্যার সাথে 6 যোগ করে দেব বা 6 এর বাইনারি যোগ করে দেব, তাহলে সেটাই আমাদের বিসিডি কোডে যোগফল। 48 ও 39 এর যোগফল সেম আগের মতো যোগ করতে হবে। বিসিডি কোডের বিয়োগও সেম বিষয়। দুটি বিসিডি নাম্বার এ থেকে বি বিয়োগ দেওয়া হয়। বাইনারি কনভার্ট করার পর দুটি সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগফল যদি 9 এর বেশি হয় তবে 0110 দিয়ে বিয়োগ করতে হবে, ওই আগের মতো। যোগফলের যে সত্যটা বিয়োগফলও সেম সত্য অ্যাপ্লাই করতে হবে। যদি ছোট সংখ্যা হতে বড় সংখ্যা বিয়োগ করা হয় তবে বিয়োগফল টুয়াইস কমপ্লিমেন্ট হবে। মানে প্রথমটা দেখাই, প্রথমটা হচ্ছে 9 হতে 5 বিয়োগ। 9 হতে 5 বিয়োগ করছি, বিয়োগফল এত পাইছি, ঠিক আছে। তারপর 37 হতে 12 বিয়োগ, 37 হতে 12 বিয়োগ করছি, এত পাইছি, ঠিক আছে। তারপর 328 হতে 125 বিসিডি বিয়োগ, হ্যাঁ সেম 328। ওইগুলো প্রত্যেকটা আলাদা বিট ধরে করছি, 4 বিট বাইনারি ধরে করছি। তা আমরা বের করছি, তাহলে 203 হয়। 48 হতে 25 বিয়োগ, হ্যাঁ একই কাজ করছে। এখন আসি, দেখো 5 হতে 7 এর বিসিডি করে সাহায্যে বিয়োগ করো। এখন 5 কিন্তু 7 থেকে ছোট, তাহলে প্রথমে কি করব, প্রথমে সচরাচর বিয়োগ করে ফেলবো। 5 এর বাইনারি 0101, 7 এর বাইনারি 0111। এবং বিয়োগ করার সময় কি পাইছি, এখানে ডেসিমেলে -2 পাইছি, কিন্তু বাইনারিতে পাইছি 1110। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা বিয়োগফলের টুয়াইস কমপ্লিমেন্টে রূপান্তর করব। টুয়াইস কমপ্লিমেন্ট কেমনে করে, টুয়াইস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর 1 যোগ করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার বিপরীত সংখ্যা। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা করার পর 1 যোগ করবো আমরা, 1 যোগ করলে এটা পাই 0010। যদি ছোট থেকে বড় বিয়োগ করা হয় তবে টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে। এই লেখাটা লিখে বিয়োগফল বের করে ফেলছি, -0010। আগে দিয়ে একটা মাইনাস দিতে হবে কারণ এটা মাইনাস সংখ্যা। তারপর এখানে একটা এরকম বড় সংখ্যা বিয়োগ করে দেখাইছে। এখানে আরো একটা টুয়াইস কমপ্লিমেন্ট করে দেখাইছে, যেহেতু -4 এই জন্য। তারপর ভাগ গুণনের জন্য রিপিটেড শিফট পদ্ধতি বর্ণনা। এগুলা নর্মাল গুণ যেটা আমরা শিখছি সেটা বাইনারি গুণ। এখানে নাম্বার 1 হচ্ছে 12, 12 বাইনারি হচ্ছে এত। আর নাম্বার 2 হচ্ছে 13, 13 বাইনারি হচ্ছে এত। মাল্টিপ্লেয়ার এম, এই দুটোটাকে এম এবং কিউ দ্বারা চিহ্নিত করা হয়েছে, ধরা হয়েছে। তারপর এই ধাপে দুইটি প্যারামিটার প্রয়োজন যা অ্যাকুমুলেটর এবং ক্যারি নামে পরিচিত। প্রাথমিকভাবে এই প্যারামিটার দুটির মান 0, অর্থাৎ অ্যাকুমুলেটরের মান হচ্ছে 0 মানে 4টা বিট 0, আর ক্যারির মান 0। ক্যারি মানে হচ্ছে আমরা হাতে যেটা ধরি সেটাকে ক্যারি বলে ইংলিশে। ধাপ 3, কিউ ইজ ইকুয়াল টু 1101 এই সংখ্যাটা। তাহলে যদি কিউ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে শুধু একটি রাইট শিফট অপারেশন সম্পন্ন করতে হবে।
আর যদি কিউ জিরো ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এ প্লাস এম যোগ করতে হবে এবং রাইট শিফট অপারেশন সম্পন্ন করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, যদি কিউ জিরোর মান যদি 0 হয় তাহলে রাইট শিফট সম্পন্ন করতে হবে, মানে ডান দিকে শিফট করতে হবে। কিন্তু কিউ জিরোর মান যদি 1 হয়, এখানে আমরা কিউ জিরোর মান 1 পাইছি, তাহলে কি করতে হবে, এর সাথে এম যোগ করতে হবে। এর সাথে এম মানে কি, এর মানে এখানে 4টা 0 আর এম হচ্ছে 1101, এই দুটোটা যোগ করতে হবে। এই যোগ করার পর তারপর আমরা যে যোগফলটা পাবো সেই যোগফলটা আমরা রাইট শিফট অপারেশন সম্পন্ন করব। রাইট শিফট মানে এক ধাপ ডান দিকে শিফট করব আমরা। এখানে 4টি ধাপ অনুসরণ করছে, এখানে 4টা ধাপ দেখাইছে, এটা অনেক বড়। আমরা এম কি জানি, মাল্টিপ্লায়ার 1100, তারপর ক্যারি হচ্ছে 0। ইনিশিয়ালাইজ করছি শুরুর দিকে কেমন, এর মানও এটা। এখন কিউ মাল্টিপ্লিকেন্ট 1101। তো এখন কি করছে, এখানে যেহেতু কিউ জিরোর মান 1, তাহলে আমরা এ প্লাস এম মানে এম এর সাথে এ যোগ করছি। স্টেপ 1 এ এটাই দেখাইছে, এম এর সাথে এম যোগ করছি, যোগফল কত পাইছি 1101। 1101 যোগফল করার পর আমরা রাইট শিফট করছি। রাইট শিফট করলে কি হয়, 1100 থেকে 0110 হয়ে যায়, মানে এই শূন্যটা চলে যায়। 1 এর আগে একটা শূন্য আসে। রাইট শিফট মানে হচ্ছে এটাই, ডান দিকে শিফট করবে এই নাম্বার গুলা, তাহলে এর আগে একটা শূন্য বসবে, তাহলে 0110 হয়ে গেছে। এই 0110টা এখানে বসবে। এখন কিউ জিরোর মান কত, 0 পাইছি, তাহলে কিউ জিরোর মান যেহেতু 0 পাইছি, তাহলে এর সাথে এম যোগ করতে হবে না, রাইট শিফট হয়ে যাবে। এখানে বলছে স্কার কিউ শিফটিং 0, লাস্ট ভ্যালু কিউ আফটার শিফটিং কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে পারফর্ম নেক্সট স্টেপ অনলি রাইট শিফট অপারেশন, অনলি রাইট শিফট অপারেশন করতে বলছে নেক্সট স্টেপে। তারপর রাইট শিফট অপারেশন কিউ জিরো ইজ ইকুয়াল টু 1, এখানে আবার কিউ এর মানটা আবার 1 পাইছি আমরা, যেহেতু রাইট শিফট করে ফেলছি 0110 যেটা পাইছি, এটাকে আমরা রাইট শিফট করছি আবার, রাইট শিফট করলে কত পাই, 0011 পাই। এই 0011টা এখানে বসছে, 0011টা বসছে। এখন আবার কিউ জিরোর মান এখন আমরা পাইছি কি 1, তাহলে আমাদেরকে আবার এ প্লাস এম করতে হবে, মানে এই এমটা 0011 এর সাথে 1100 যোগ করতে হবে, তাহলে কত পাইছি 1111। তো 1111 পাইলে এখানে মোট কয়টা, এখানে 4টি ধাপ অনুসরণ করা হয়েছে। আচ্ছা, আরো আছে ধাপ। এই তো এই 0111 এটাকে আমরা রাইট শিফট করছি, তাহলে 0111 হয়। তাহলে এবার এটা এখানে বসবে, এখানে বসে গেছে। স্টেপ 4 এ আবার সেম ঘটনা, ক্যারি। আচ্ছা, ক্যারির বিষয়টা বলি নাই, ক্যারি এখানে একটা এক ক্যারি আছে না, ওই এক ক্যারিটা এখানে বসে গেছে, ক্যারি 1। এরপর আবার করছি আমরা রাইট শিফট করতে থাকবো। এখন এখানে কি বলছে, only 4 steps as number bits is 4 in multiplier, যেহেতু এখানে নাম্বার বিট চারটা বিট 1100, এখানে মোট 4টা বিট, এই কারণে আমরা চারবার করছি এই কাজটা। যদি নাম্বার বিটের সংখ্যা বেশি হয়, মানে যদি 5 বা 6 বার হয়, 6টা থাকে, তাহলে স্টেপও হবে 5 অথবা 6 বার। তো অ্যাকুমুলেটেড রেজাল্ট কি পাইছি, 100111100 এর সমন্বয়ে গঠিত। এখানে 4 বার পাইছি, এগুলো যোগ করছি এখানে, তাহলে এই লাস্টে যেটা পাইছে এভাবে আমরা বের করছি সাধারণত। এটা ডেসিমেল সংখ্যা হবে 156, মানে এর গুণফলটা 12 এবং 13 গুণফল 156।
এটা ফ্লো চার্ট দেখাইছে। ফ্লো চার্টটা ভালো করে দেখবেন। পরের পৃষ্ঠায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা অনুশীলনে আসি গেছি। অনুশীলনে এখানে অনেক কিছু আছে দেখবেন। টয়েস কমপ্লিমেন্ট পদ্ধতি বলতে কি বুঝো, তারপর বাইনারি সংখ্যা এর ডেসিমাল সংখ্যা কত, সংখ্যা পদ্ধতি কাকে বলে, তারপর বাইনারি শব্দ অর্থ কি, তারপর এরকম প্রশ্ন আসবে এই সংখ্যা থেকে টয়েস কমপ্লিমেন্ট লেখো, তারপর এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। হেক্সাডেসিমাল প্রকাশ কেমন করবো? 4 বিট ধরে করব। 4 বিট ধরে করলে এখানে এটার মান আসে 3 আর এটার মান আসে বি। যদি বেজোড় সংখ্যক আসতো তাহলে কি করতে হতো? আগে একটা 0 বসাইতে হতো আমাদের, মানে আগে 0 বসাই আমরা 4 বিট ধরে করতে হবে যদি বেজোড় সংখ্যক আসে। এতক্ষণ আমরা যা দেখছি সবগুলো এখানে অনুশীলনে আছে। রূপান্তর বিষয়টা, সাধারণত সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়টা ভালো করে দেখবেন আপনারা। বাইনারি থেকে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে বাইনারি, তো হেক্সাডেসিমেল, অক্টাল। এই অধ্যায়টা অনেক বড় সংখ্যা পদ্ধতি হিসেবে, এই জন্য খুব ঠান্ডা মাথায় এগুলা অঙ্কগুলা ভালো করে করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে পাওয়া যাবে। তো গ্রে কোড থেকে বাইনারি, বাইনারি কোড থেকে গ্রে কোড। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন এক বিষয়, শুধু পারলে হয়ে যাবে। তারপর ভাগের বিষয়টা, এই হেক্সাডেসিমেলকে বাইনারি অক্টাল সংখ্যায় রূপান্তর করো বা পরিবর্তন করো। তাহলে কি করছে, এখানে প্রথমে 4 বিট ধরে বাইনারি করছে, বাইনারি করার পর বাইনারি সংখ্যা তো পেয়ে ফেলছি, এরপর এই বাইনারিটাকে আমরা অক্টাল রূপান্তরের জন্য 3 বিট করে ধরতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, হেক্সাডেসিমেলের জন্য 4 বিট, অক্টালের জন্য 3 বিট, এভাবে 3 বিট করে ধরতে হবে। তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টাল আনার জন্য আমাদের মাঝখানে বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি বাইনারি নাও বলে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এইটা অক্টাল আনার জন্য। টয়েস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলো দেখবেন। তারপর রচনামূলক প্রশ্নে আসলে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি উদাহরণ সহকারে সংক্ষিপ্ত বর্ণনা দাও। সংখ্যা পদ্ধতি যা পড়ছিলাম ওগুলা উদাহরণ সহ বর্ণনা দিবেন। বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর পদ্ধতি বর্ণনা, এগুলো সবগুলো একই। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এগুলা অঙ্কগুলা পারলে এগুলো পদ্ধতি বর্ণনা করতে কোনো সমস্যা হবে না আশা করি। এবার একটা নতুন অধ্যায় আসি, লজিক গেট, অধ্যায় 3। অধ্যায় 2টা অনেক বড় ছিল। লজিক গেট কি? লজিক গেট হলো ডিজিটাল সার্কিটের ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক, যা সার্কিটের লজিক্যাল অপারেশন করে থাকে। লজিক সার্কিট বলতে বোঝায় এমন একটি বিশেষ ধরনের সার্কিট যা অ্যান্ড, অর, নট ইত্যাদির উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট লজিক্যাল ফাংশন সম্পাদন করে থাকে। আমার মনে হয় আপনারা এই শব্দগুলো নিয়ে পরিচিত, অ্যান্ড, অর, নট। এগুলা প্রোগ্রামিং সি তো আমরা পড়ছিলাম বা পাইথনও পড়ছিলাম। এগুলো হচ্ছে লজিক গেটের যেহেতু লজিক্যাল ফাংশন, এজন্য এগুলা এখানে আসছে। তাহলে প্রধানত 3টি মৌলিক লজিক গেট হচ্ছে নট, অর, অ্যান্ড, এই 3টি গেট। তাহলে মৌলিক লজিক গেট কয়টি বললে হবে? 3টি, অ্যান্ড, অর, নট। তারপর এই 3টি গেটের সমন্বয়ে বিভিন্ন ডিজিটাল গেট তৈরি করা হয়ে থাকে। লজিক গেটের শ্রেণী বিভাগ দেখলে কি দেখা যাবে? মৌলিক গেট, সার্বজনীন গেট, এক্সক্লুসিভ গেট। মানে
ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট। মৌলিক গেট বা বেসিক গেটের মধ্যে আছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর ইউনিভার্সাল গেটে আছে অ্যান্ড গেট এবং অ্যানার গেট। আর এক্সক্লুসিভ গেটের মধ্যে আছে এক্স অর গেট, এক্স নর গেট। লজিক গেট সমূহের প্রতীক, লজিক গেটের স্টেটমেন্ট, ট্রুথ টেবিল ইত্যাদি সম্পর্কে এখন জানবো। যে সমস্ত বা ইলেকট্রনিক সার্কিট লজিক সার্কিটের সাহায্যে বুলিয়ান সূত্র অনুযায়ী বাইনারি অঙ্ক করা হয় তাদের নাম ডিজিটাল গেট সার্কিট। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি পড়াইছে এই লজিক গেটে আসার আগে। বাইনারি না জানলে আপনারা ডিজিটাল লজিক গেটও জানবেন না বা জানতে একটু সমস্যা হবে। লজিক সার্কিট সাধারণত দুটি ভিন্ন ধরনের ভোল্টেজ লেভেলের উপর কাজ করে থাকে, হাই এবং লো। আধুনিক আইসি প্রযুক্তিতে সব রকম ডিজিটাল গেট আইসি হিসাবে তৈরি করা হয়। বুলিয়ান অর অপারেশন করার জন্য ডিজিটাল অর গেট আইসি পাওয়া যায়। আবার বুলিয়ান এন্ড এবং নট ইত্যাদি অপারেশনের জন্য এন্ড এবং নট গেট আইসি পাওয়া যায়। তাহলে এগুলো গেটগুলো কি দেখি, অর গেট, এন্ড গেট এবং নট গেট। আবার একটি সাধারণ অর গেটের আউটপুট একটি নট গেট যুক্ত করে নট অর অথবা নর গেট পাওয়া যায়। মানে অর গেট এবং নট গেট সংযুক্ত করে আমরা নর গেট পাইতে পারি, এটাকে নট অর বা নট গেট বলা হয়। অনুরূপভাবে অর গেটের সাথে এক্সক্লুসিভ অর গেট যুক্ত করে এক্স অর গেট তৈরি করা হয়। এই জন্য আমাদেরকে এগুলোকে মৌলিক গেট বলা হয়েছে, কারণ এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের গেটে রূপান্তর করতে পারি। অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে আমরা নট অ্যান্ড বা ন্যান্ড গেট পাওয়া যায়। এবার আমরা অনেকগুলো গেট পাইছি, এখন এগুলো সম্পর্কে জানবো। অ্যান্ড গেট কি? অ্যান্ড গেট আমরা আগেও শুনছি, অ্যান্ড শব্দটা নিয়ে আপনারা পরিচিত। অ্যান্ড গেট বলতে বোঝায় এমন একটি সার্কিট যার দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুটও হাই হবে যদি সবগুলো ইনপুট একই সাথে হাই হয়। মানে এখানে হাই বলতে আমি যদি হাইকে 1 ধরি, লো কে 0 ধরি, সবগুলো হাই হবে যদি সবগুলো মান 1 হয়, সবগুলো লো হবে যদি যে কোনো একটির মান 0 হয়। আউটপুট যদি লো হয়, যে কোনো একটি মান 0 হলে আউটপুট লো হবে। লো হলে ভোল্টেজের জন্য বাইনারিতে 0 এবং হাই ভোল্টেজের জন্য বাইনারিতে 1 ধরা হয়, যেটা বলছি। তারপর অর গেট। অর গেট বলতে বোঝায় এমন একটি সার্কিট যার দুই অথবা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, এবং যদি সমস্ত ইনপুট লো হয় তবে আউটপুটও লো হবে। তার মানে সবগুলো যদি লো হয় তবেই আউটপুট লো হবে। মানে এটার উল্টা বলতে গেলে, এন্ড গেটের উল্টা। যে কোনো একটি লো হলে যে সবগুলো আউটপুট লো হবে কথা নাই, সবগুলো লো হতে হবে, তাহলে আউটপুট লো আসবে, নাহলে দুটোটাই আসবে। নট গেটের কাজ হচ্ছে ইনভার্সন গেট, মানে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। আর এটির ইনপুট হচ্ছে একটি, এই গেটটি কেবলমাত্র একটি ইনপুট রয়েছে এবং আউটপুটও একটি। আউটপুট হাই হবে যদি ইনপুট লো হয়, মানে উল্টা, ইনভার্সন গেট যেহেতু। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড এবং নট এর সংযোজন, ফলে এটি সাধারণত অ্যান্ড গেট যা আউটপুট দিত তার ঠিক উল্টোটা দিবে, কারণ যেহেতু নট বলছে, অ্যান্ড তো আছে, নট মানে তো উল্টা, যেটা আউটপুট দিবে যেটা ইনপুট দিবে তার উল্টা হবে আউটপুট। নর গেট হবে কি? অর এবং নটের সংযোজন। আউটপুট নট গেট লাগানোর কারণ এটি অর গেটের কোনো বিশেষ ইনপুটের ক্ষেত্রে যা আউটপুট হয়, নর গেটের ক্ষেত্রে ঠিক তার উল্টো বা কমপ্লিমেন্ট আউটপুট পাওয়া যাবে। মানে সেম কথা, ন্যান্ড এবং নট একই, আউটপুট হিসেবে একই পাবে, কিন্তু কাজ একটু ভিন্ন। এক্সক্লুসিভ অর গেটকে এক্স অর গেট বলা হয়। এক্স অর গেটের বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, অন্যথায় এর আউটপুট লো হবে। আর এক্সক্লুসিভ নর গেট হলো কোন লজিক গেটের জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, অন্যথায় আউটপুট লো হয়ে থাকে। মানে এই জিনিসটা খেয়াল রাখবেন, বেজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে এক্স অর গেটে, আর জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে এক্স নর গেটে। এবার আসি আমরা ট্রুথ টেবলে। ট্রুথ টেবল মানে হচ্ছে এগুলা যে সত্যতা প্রমাণ করে কিভাবে এটা দেখায়, ট্রুথ টেবল বোঝায় এটাকে। কোন লজিক সার্কিটের ইনপুট সময়ের সাথে আউটপুটের সম্পর্ক প্রকাশ করার পদ্ধতি হলো ট্রুথ টেবল।
তা আমরা এখানে এন্ড গেট দেখছি, এটা হচ্ছে লজিক ফাংশন এন্ড, আর এর প্রতীক সিম্বল হচ্ছে এরকম। যেহেতু বলছে দুটি ইনপুট হয়, এ এবং বি ধরলাম, দুই বা ততোধিক ইনপুট হইতে পারে এন্ড গেটে, তাহলে এখানে দুইটা দেখাচ্ছে। এন্ড গেটের প্রতীক হচ্ছে এরকম, আউটপুট একটি, তাহলে এর বুলিয়ান রাশি কেমন হবে, y ইজ ইকুয়াল টু এ ডট বি। আর এর ট্রুথ টেবল কেমন হবে, যদি 0 0 0 1 1 0 1 1 রাখি, এখন 0 সাথে 0 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0 হবে, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। এন্ড বলতে আসলে লজিক্যাল গুণ বোঝায়, অর বলতে লজিক্যাল যোগ বোঝায়, নট বলতে লজিক্যাল ইনভার্সন বোঝায়। আর এটা হচ্ছে অর গেটের প্রতীক, এরকম একটু চাঁদের মতো দেখতে। আর এর বুলিয়ান রাশি হচ্ছে a প্লাস বি। আমি যদি 0 সাথে 0 যোগ করি তাহলে 0, 0 এর সাথে 1 যোগ করি তাহলে 1 হবে, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু বাইনারি যোগ না, এটা হচ্ছে লজিক্যাল যোগ। বাইনারিতে আমরা যোগ করলে, এটা 1 এর সাথে 1 যোগ করলে আমরা 0 বলতাম, কিন্তু এটা হচ্ছে লজিক্যাল যোগ, মানে আমি এ তেও 1 পাইছি, বি তেও 1 পাইছি, তাহলে আমার আউটপুটও 1 আসবে। যদি আমি বলি এরকম এ হচ্ছে ট্রু, বিও ট্রু, তাহলে আমার আউটপুট হবে ট্রু। আমি যদি এ প্লাস বি করি, এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, এন্ড গেটের ক্ষেত্রে তাহলে আমার আউট হবে ফলস। এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, অর গেটের ক্ষেত্রে ট্রু হবে, কারণ যে কোনো একটি ট্রু হলেই আউটপুট ট্রু বোঝায় অর গেটের ক্ষেত্রে। আবার নট গেটে আসি, নট গেটের রাশি সিম্বল হচ্ছে এরকম, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সামনে একটা ছোট্ট বৃত্ত দিতে হবে, তারপর এইভাবে দেখাইতে হবে। আর এর ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, ইনপুট 1 হলে আউটপুট 0, যেহেতু একটি ইনপুট। ন্যান্ড গেট আসি, ন্যান্ড গেটে একই কাজ, এন্ড এর কাজ করবে, কিন্তু এন্ড এর কাজ করার পর এখানে একটা যেহেতু ছোট্ট একটি বৃত্ত দেখাচ্ছে, তার মানে বোঝাচ্ছে এটা একটা নট গেট, মানে একটা নট গেটও আছে, এন্ড এর সাথে নট গেট যুক্ত আছে। এর বুলিয়ান রাশি হচ্ছে এরকম, আচ্ছা নটের বুলিয়ান রাশি হচ্ছে এরকম, এর উপর একটা বার দিবেন, দাঁড়ি বা বার। আর ন্যান্ড গেটের বুলিয়ান রাশি হচ্ছে এ ডট বি উপর একটা বার। এখন এর ট্রুথ টেবল দেখালে কেমন হয়, 0 এর সাথে 0 গুণ করলে আউটপুট 0 আসার কথা, কিন্তু যেহেতু নট গেট আছে এজন্য আউটপুট 1 হবে। 0 এর সাথে 1 গুণ করলে 0, কিন্তু আউটপুট হবে 1, যেহেতু নট গেট আছে। এইভাবে যেটা আসবে তার বিপরীতটা বসবে। নর গেটও সেম বিষয়, আউটপুট যেটা আসবে তার উল্টাটা হবে। 0 এর সাথে 0 যোগ করলে 1, তারপর 0 এর সাথে 1 যোগ করলে 1 হওয়ার কথা, কিন্তু 0 হবে, কারণ এটা নট গেট, নর প্লাস নট, অর প্লাস নট, এই কারণে। এইভাবে আমরা এগুলো দেখে থাকি। এবার আসি এক্সঅর গেট। এক্সঅর গেটের চিহ্নটা হচ্ছে এরকম, প্রথমে একটা বেঁকা চাঁদের মতো একটা দাঁড়িয়ে দিবেন, তা আরো একটা চাঁদ আঁকবেন, দুইবার করতে হবে এটা। আর এক্সঅর গেট, আর এর বুলিয়ান রাশি হচ্ছে এ প্লাস সার্কেল বি, এটাকে আমি প্লাস সার্কেল বলি কারণ প্লাসকে একটা সার্কেল দ্বারা আবদ্ধ করা হয়েছে। আর 0 এর সাথে 0 যোগ করলে আচ্ছা, এক্সঅর এর বিষয়টা কি ছিল, এক্সঅর এর বিষয় ছিল বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, বেজোড় সংখ্যক। এখন যেহেতু ইনপুট দুইটা আছে, তাহলে বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে হাই হবে, মানে 0, এও 0 বিও 0, তাহলে দুইটা দুইটা 0 পাইছে, তাহলে এটা জোড় সংখ্যক, তাই এটা লো হইছে। তারপর এ 0 বি 1, হাই পাইছে একটা, এটা বিজোড় সংখ্যক, তাহলে আউটপুট 1 হবে। এখানে যেহেতু কোনো 1 নাই, এখানে 0, আর এখানে 1 0, তাহলে 1 হবে, যেহেতু বেজোড় সংখ্যক হাই। আর এখানে জোড় সংখ্যক হাই, এও 1 বিও 1, যেহেতু দুইটা 1 পাইছে, 2 মানে হচ্ছে জোড় সংখ্যক, তাহলে আউটপুট হবে 0, এটা মনে রাখতে হবে। এক্স নর হচ্ছে জোড় সংখ্যক, হাই পাইলে এভাবে এক্স নরের চিহ্ন এক্স অরের মতোই দেখতে, শুধু সামনে দিয়ে একটা বৃত্ত বসবে নট গেট বোঝানোর জন্য। আর এটার বুলিয়ান রাশিও এক্স অরের মতো দেখতে, শুধু উপরে একটা বার বসবে নট গেট বোঝানোর জন্য। তাহলে জোড় সংখ্যক হাই পেলে হাই, 0 0 পাইছে, দুইটা পাইছে জোড় সংখ্যক, তাহলে আউটপুট হবে হাই। তারপর 0 1 বেজোড় সংখ্যক, তাহলে 0, আউটপুট লো বা 0, এটাও বেজোড় 0,
তারপর জোড় সংখ্যক পাইছে 1 1, তাহলে আউটপুট 1। জোড় সংখ্যক হাই দেখি, জোড় বেজোড় বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের। তারপর মৌলিক গেট সমূহ ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। অ্যান্ড গেট বলতে বোঝায় এমন একটি সার্কিট যার 2 অথবা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে এবং আউটপুট হাই হবে যদি সবগুলো ইনপুট একসাথে হাই হয়, যেটা আমি বলছিলাম। নিম্নে লো ভোল্টেজের জন্য বাইনারিতে 0 ধরা হয় এবং হাই ভোল্টেজের জন্য বাইনারিতে 1 ধরা হয়। এটা একটা হচ্ছে সার্কিট আঁকছে, আর এটা ট্রুথ টেবল আঁকছে এরকম, একটু আগে যেটা দেখছি আমরা 0 0 0 0 1 0 1 0 0 1 1 1। আচ্ছা, সবগুলোর জন্য দেখাইছে। এটা এভাবে দেখাইতে হয় সার্কিট এন্ড গেটের ক্ষেত্রে। আর অর গেটের সার্কিট হচ্ছে এরকম প্যারালাল বা সমান্তরাল টাইপের। যে কোনো একটি অন করলে বাল্বটা জ্বলবে। কিছুটা আমরা ফিজিক্সে বলছিলাম সিরিজের, এটা সিরিজ সার্কিট, মানে দোনোটাই অন থাকতে হবে। যদি বাল্বটা দোনোটা সংযোগ থাকতে হবে তাহলে বাল্বটা জ্বলে উঠবে। যে কোনো একটি যদি সংযোগ না থাকে তাহলে বাল্বটা জ্বলবে না। কিন্তু এখানে কি হয়েছে, যে কোনো একটি যদি সংযোগ থাকে, যেমন এ যদি সংযোগ থাকে, আমার ইয়াটা কি হবে, এটার রাস্তা হবে এরকম করে এ তে যে এবার বাল্বটা জ্বলবে। বি যদি সংযোগ না থাকে, আর যদি বি তে সংযোগ থাকে তাহলে বি তে যে সংযোগ থাকবে। আর যদি দোনোটাই যদি সংযোগ থাকে তাহলে তো সিরিজের মতো হয়ে গেছে, তাহলে দোনোটা দিয়ে সংযোগ যায়, বাল্বটা জ্বলবে। তাই অর গেজ হচ্ছে যে কোনো একটি 1 হলে বা আউটপুটও 1 হবে, মানে আউটপুট চলবে। আচ্ছা, এখানে বলে দিচ্ছে এ ও বি অফ থাকলে আউটপুট অফ থাকবে, এ অফ অথবা বি অন থাকলে আউটপুট অন, মানে যে কোনো একটি অন থাকলে আউটপুট অন হবে, এক কথায় এটা। নট বা ইনভার্ট হচ্ছে এরকম, এটা সার্কিট দেখতে এরকম, নট গেটের সার্কিট। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, মানে এটা যদি সংযোগ না থাকে তাহলে বাল্বটা জ্বলবে, আর যদি সংযোগ থাকে তাহলে বাল্বটা জ্বলবে না। এইটা এরকম করে এখানে এইদিকে আসি ফিরে আসবে, এইদিকে আর আসবে না। এটা এটা হচ্ছে এটার সার্কিট বা চিত্র। ন্যান্ড গেটের চিত্রটা এরকম, এটা হচ্ছে এর সিম্বল। কিভাবে দেখায় এটাকে, এভাবে দেখানো যায়, এভাবে দেখানো যায় সংক্ষিপ্তভাবে এরকম। আর এটার সার্কিট হচ্ছে এরকম। কি বলছে, ন্যান্ড গেটের ইনপুট দুই বা এর চেয়ে বেশি সিগন্যাল থাকে কিন্তু আউটপুটে কেবলমাত্র একটি সিগন্যাল থাকে। আউটপুট হাই হবে যদি এক বা একাধিক ইনপুট লো হয় এবং আউটপুটটি লো হবে যদি সবগুলো ইনপুট হাই হয়। এটা হচ্ছে এরকম। তাহলে এখানে কি বলছে, এ ও বি অফ থাকলে ওয়াই অন হবে, এ অফ এবং বি অন থাকলে ওয়াই অন হবে, এ অন বি অফ থাকলে ওয়াই অন হবে, মানে বেজোড় সংখ্যক যে বিষয়টা বলছে। তারপর এ অন বি অন থাকলে অফ হবে, যেহেতু দুটোটাই অন, এই কারণে। নর গেট দেখতে এরকম, এইভাবে দেখা যায়। নর গেটের সার্কিট হচ্ছে এরকম। এই ট্রুথ টেবল হচ্ছে এরকম, একটু আগে আমরা যে দেখছি। তারপর আসি এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেটের ক্ষেত্রে এভাবে দেখানো হয়, এ ও বি অফ থাকলে ওয়াই অফ থাকবে, এ অফ এবং বি অন থাকলে ওয়াই অন হবে, মানে যেগুলো আমরা ওই টেবলে পড়ছিলাম এখানে বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে। তারপর লজিকের আইসি সমূহের পিন ডায়াগ্রাম। আচ্ছা, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, সংক্ষেপে আইসি বলা হয়। এটি কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার উপযোগী সম্পূর্ণ ইলেকট্রনিক সার্কিট। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ইলেকট্রনিক কাজ সম্পন্ন করার জন্য যখন প্রয়োজনীয় কতগুলো সার্কিট কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি আন্তঃসংযোগের মাধ্যমে এদেরকে একটি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর চিপ এ সন্নিবেশিত করা হয়, তখন এই চিপকে ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। বাইরে হতে চিপের মধ্যে এই কম্পোনেন্টগুলো দেখা যায় না বা পৃথক করা যায় না। এইটি আকারে ছোট ও হালকা কিন্তু কার্যকারিতা বেশি হয় ডিজিটাল সার্কিট, টেলিভিশন, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক সার্কিটে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয়। আইসি প্রকাশের জন্য তেমন কোনো নির্দিষ্ট প্রতীক নেই।
এটিকে সাধারণত কতগুলো নম্বর যুক্ত টার্মিনাল বা লিড সম্বলিত ব্লক আকারে দেখানো হয়। আচ্ছা, এখন কোন ছোট সিলিকন চিপের উপর ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি সন্নিবেশিত করে যে সার্কিট তৈরি করা হয় তাকে ইন্টিগ্রেটেড সার্কিট, সংক্ষেপে আইসি বলে। অ্যান্ড গেটের আইসি সার্কিট হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যান্ড গেটের আইসি সার্কিট, আর এটা দেখতে এরকম। মোট 14টি পিন থাকে অ্যান্ড গেটের আইসি সার্কিট। এগুলো একটা পিন, এখানে দেখছেন এগুলো হচ্ছে পিন। তাহলে অ্যান্ড গেটের আইসি সার্কিটে 14টি পিন থাকে, 1 থেকে 14। এখন 1 এবং 2 ইনপুট, 3 হচ্ছে আউটপুট, এবং 4 এবং 5 হচ্ছে ইনপুট, 6 হচ্ছে আউটপুট। 7 হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড একটা থাকে, এটাকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা হয়। এবং 8, 9 হচ্ছে ইনপুট, 10 হচ্ছে আউটপুট, 11, 12 হচ্ছে ইনপুট, সরি উল্টা বলতেছি আমি, 9, 10 হচ্ছে ইনপুট, 8 হচ্ছে আউটপুট, 12, 13 হচ্ছে ইনপুট, 11 হচ্ছে আউটপুট, আর 14টা হচ্ছে ভিসিসি মানে ভোল্টেজ, কারেন্ট যেটা দিব ভোল্টেজ, একটা গ্রাউন্ড একটা ভোল্টেজ। এভাবে আমরা অ্যান্ড গেট সংযোগ। আর অ্যান্ড গেট চিনার উপায় হচ্ছে 7409 অথবা 7408। এই সংখ্যাটা এই আইসির মধ্যে লেখা থাকে, এই মাঝখানে আইসির মাঝখানে লেখা থাকে। কোনো অ্যান্ড গেট বলে না, নর গেট কিছু বলে না, আমাদেরকে এই জন্য নম্বরিং এর মাধ্যমে চেনে রাখতে হয়। 7409 বা 7408 দিয়ে অ্যান্ড গেট আইসি বোঝানো হয়। এখানে এগুলো বলছে, আমি যেগুলো বলছি। তা অর গেটের আইসিটা দেখতে এরকম। 1, 2 ইনপুট, 3 হচ্ছে আউটপুট, এভাবে এটা গ্রাউন্ড, এটা ভোল্টেজ। আর অর গেটের আইসি নম্বর কত, আইসি নম্বর বলে নাই দেখি, আমি আমি যদি জানি 7409 মনে হয়। আচ্ছা, সমস্যা নাই, আমরা এটা অনলাইনে থেকে জানতে পারবো। অর গেট আইসি নাম্বার, হ্যাঁ আইসি নাম্বার অর গেটের অনেকগুলো আছে, 7432, 4071, তো 4075, এগুলো হচ্ছে অর গেটের আইসি। কিন্তু 7432টাই আমরা বেশি মনে রাখি, অর গেটের আইসি। তারপর নট গেট, এবার নট গেটে আসি। নট গেটে অনেকগুলো হবে, ওয়ান, যেহেতু একটা ইনপুট আর একটা আউটপুট, এখানে নট গেট অনেকগুলা। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই জিনিসটা এখানে একটা ছোট্ট করে একটু করে দেখাইছি, এটাকে আমরা শুরু বোঝাই। ওখানে লেখা থাকবে না কোনটা গ্রাউন্ড কোনটা ভিসিসি, শুধু পিন দেওয়া থাকবে, তা আমরা বুঝবো কেমনে? একটা ডট, এবং এই জিনিসটা দেখলে বোঝা যাবে এদিকে আমরা হাতে যখন নিব, হাতের ডান দিকে হবে এটা 1, 1 নম্বর পিন। সবগুলো এরকম, হাতের ডান দিকে থাকলে এটা 1 নম্বর পিন, এটাও 1 নম্বর পিন। নট গেটের আইসি নম্বর হচ্ছে 7404। নট গেটের আইসি নাম্বার হচ্ছে, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটাও এরকম, এটার আইসি নাম্বার দিছে, আচ্ছা দেয় নাই। নর গেটের আইসি নাম্বার দিছে 7402। নট গেটের হচ্ছে 7404, আর নর গেটেরটা হচ্ছে 7402 আইসি নাম্বার। আচ্ছা, আরো একটা জিনিস খেয়াল রাখবেন, এতক্ষণ আমরা সবগুলো এরকম দেখছি, 1, 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট, 4, 5 হচ্ছে ইনপুট, 6 হচ্ছে আউটপুট। কিন্তু নর গেটের ক্ষেত্রে দেখবেন 2, 3 হচ্ছে ইনপুট, 1 হচ্ছে আউটপুট, এটাতে সবাই কনফিউজ হয়ে যায়। 5, 6 হচ্ছে ইনপুট, 4 হচ্ছে আউটপুট, উল্টা, বাইগুলোর থেকে উল্টা নর গেটটা, আইসি ভিতরের ডায়াগ্রামটা। তারপর এক্সঅর গেট, এক্সঅর গেটটাও আগের মতো সেম। তারপর এক্স নর গেট, এক্স নর গেটটাও একটু ভিন্ন। এক্স নর গেটটা কেমন, 1, 2 ইনপুট, 3 আউটপুট, তারপর 5, 6 ইনপুট, 4 আউটপুট, মানে মুখোমুখি এরকম। আর এটার আইসি নাম্বার হচ্ছে 74266, এক্সঅর গেটের, এক্স নর গেটের আউটপুট আইসি নাম্বার। আচ্ছা, আমরা তাহলে অনুশীলনীতে আসি গেছি, বেসিক কথা এগুলা
মনে রাখবেন। লজিক গেট কাকে বলে, এন্ড অপারেশন কাকে বলে, ট্রুথ টেবল কাকে বলে, তাও মৌলিক গেট কয়টি ও কি কি বর্ণনা করো, এরকম আসতে পারে। তারপর ন্যান গেটের আইসি নাম্বার লেখো। ন্যান গেটের আইসি নাম্বার হচ্ছে 7400। আচ্ছা, ন্যান গেটের আইসি নাম্বার এখানে দিছে, এই জন্য বলছি আইসি নাম্বার গুলা মনে রাখবেন। আসে এখানে ন্যান গেটের আইসি নাম্বার বলে নাই, কিন্তু অনুশীলনীতে দিছে। ন্যান গেটের আইসি নাম্বার হচ্ছে 7400। আর নর গেট দিয়ে অর গেট অঙ্কন করো, মানে নর গেট দিয়ে অর গেট অঙ্কন করতে বলছে। এটা হচ্ছে নর গেট এ প্লাস বি। আমরা জানি অর গেটে দুটি ইনপুট থাকে, এই জন্য এ প্লাস বি কে আমরা দুইবার ইনপুট করছি। ইনপুট করলে যেটা পাই এ প্লাস বি ডাবল বার পাই। তা আমরা বুলিয়ানের সূত্র জানি, যদি বিপরীতকে আরো একবার বিপরীত করা হয়, কোনো বিপরীত সংখ্যাকে আরো একবার বিপরীত করা হয়, পূর্ববর্তী সংখ্যায় আসে যায় এটা, তাহলে এ প্লাস বি ডাবল বার হচ্ছে এ প্লাস বি। তারপর এন্ড গেটে ইলেকট্রনিক সার্কিট, এই জন্য এই সার্কিট গুলা ভালো করে মুখস্থ রাখবেন, দেখতে কি এরকম। এখানে তিনটা ইনপুট দিছে, এ বি দিয়েও দেখাতে পারবেন আপনি চাইলে। এই সার্কিট আঁকতে বলছে, ডিজিটাল আইসি কি, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসি। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করে বর্তনী অঙ্কন করে, এগুলো দেখি ওখানে দেয় নাই, এখানে প্রশ্ন দিছে অনুশীলনের প্রশ্নে। এখানে বলছে কি বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এগুলো সরল অঙ্কের মতো, কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। যেমন এ বি সি, তারপর এ বি বার সি আছে, তারপর এ বি সি বার এরকম আছে। আমাদেরকে ডি মর্গানের ল গুলো একটু জানতে হবে যদি এগুলো আমরা করি, বুলিয়ানের সূত্র করতে চাই। তাহলে এ বি সি বার, আমি কি করছি এ বি সি বারটা এখানে আনি পেছি, এ বি বার সি এখানে আনি পেছি। এখন এই দুটার মধ্যে কি কমন যায়, এই দুটার মধ্যে এ বি কমন যায়, তাহলে এ বি আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কি সি প্লাস সি বার। তারপর এখানে তো এটা আছে, তাহলে সি প্লাস সি বার আমরা কতগুলো সূত্র জানি, এই সূত্রগুলো এখানে দেয় না কেন আমি বুঝলাম না। লজিক এখানে কতগুলো ফর্মুলা আছে, এগুলো আপনাদের মনে রাখতে হবে আসলে, এখানে দেয় না কেন যায় না। এখন সি সি প্লাস সি বার মানে সির সাথে যখন আমি সি বার যোগ করে ফেলবো, তাহলে এটা হয়ে যায় সি প্লাস সি বার ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে 1 যখন হয়ে যাবে, এ বির সাথে আমি যখন 1 গুণ করব, তাহলে এ বি পাই, তাহলে এ বি। তারপর এখানে শুধু এ বি বার সি আছে, তাহলে এই দুটার মধ্যে কমন কি এ, তাই কমন নিলে কি পাই আমরা, বি প্লাস বি বার সি পাই, বি বার সি পাইছি। তা এখন কি করছি আমরা, বি প্লাস বি বার ইন্টু বি প্লাস সি এভাবে লিখে ফেলছি। কারণ এটাকে আমরা যদি আবার লিখি, মানে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা এটা পাই, বি এর সাথে বি গুণ করলে আমরা বি পাবো, তো বি বারের সাথে সি গুণ করলে বি বার সি পাবো। তারপর বি প্লাস বি বার সেম আগের মতো সি প্লাস সি বারের মতো 1 হয়ে যায়, তো 1 হয়ে গেলে এর সাথে 1 গুণ করলে এ ইন্টু বি প্লাস সি। এখন এটাকে যদি আমরা লজিক বর্তনীতে আঁকি, তাহলে এভাবে আঁকবো, এভাবে করি আমরা, এ ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি করলাম, তারপর এ ইন্টু বি প্লাস সি। আমি আপনাদেরকে সূত্রগুলো দিয়ে দিব গ্রুপে, এগুলো সূত্রগুলো যেগুলো আছে, সি প্লাস সি বার ইন্টু 1 হবে এরকম, মানে এ প্লাস এ বার ইন্টু 1, এগুলো সূত্রগুলো নাহলে আপনারা এগুলো করতে পারবেন না সূত্র না জানলে সাধারণত। আচ্ছা, আজকে তাহলে এতটুকু রাখি, নেক্সট ক্লাস আমরা এরপর থেকে শুরু করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
আচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আসসালামু আলাইকুম।